আমি 80 থেকে 100টা বলেছি। এটা গতকালকে টিভিতে বলেছি আমি। আর আমি পরিষ্কার বলে রাখছি, দিদি সবচেয়ে সংকট কোথায়? আজকেও আমরা জিতে বসে আছি বলেছে তো, ওটা মিডিয়ার সামনে, বুমের সামনে বলেছে। আর বুমটা সরে যাবার পরেই পাশে হেরে বসে আছে, এটা বলেছে। পাশে যারা তার সঙ্গী সাথী আছে, হেরে যাবে তো। একটা চরম মূর্খ বলতে পারবে না যে গতকালকে যে ভোট হয়েছে বিজেপি, এটা তৃণমূল পক্ষে হয়েছে। ওটা অনুব্রত বলতে পারবে, আর দিদি বলতে পারবে। পুরো বিজেপির পক্ষে হয়েছে। কালকে বিজেপি যে আসন পাবে, টোটাল পশ্চিমবঙ্গে মিলে যে আসন পেয়েছিল ৭৭ পেয়েছিল তো কতবারে, ওখানে শুধু মিনিমাম 80টা পাবে। তুমি দেখে নিও পাই কিনা। নিশ্চিত করে সরকার পরিবর্তন। আজকে আমি অনেকজনকে ফোন করেছি, যারা তৃণমূলের বিশেষজ্ঞ, তাদেরকে ফোন করেছি। কে কি খাবে না খাবে এটা নিয়ে দিদি এত উচ্চ পাচ্ছ কেন? কাদের গরম খাওয়াচ্ছে, কাদেরকে ভয় দেখাচ্ছে এইসব বলে? চালাকি হচ্ছে নাকি? এসব বন্ধ করুন। নোংরা পলিটিক্স বন্ধ করুন। এই পলিটিক্স এর মধ্যে থেকে দুর্গন্ধ বেরো, প্রচুরের দুর্গন্ধ। বাংলা অনেক পচেছে, আর পচাবেন না প্লিজ। ধন্যবাদ। এবারে নির্বাচনে সততার প্রতীক পোস্টারটা কে লুকিয়ে রেখেছে? আমাদের শিক্ষাতে উন্নতি নেই, আমাদের চাকরিতে উন্নতি নেই, আমাদের অর্থে উন্নতি নেই, আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি নেই, আমাদের ক্ষমতায়নে উন্নতি নেই, এমনকি মর্যাদাতেও উন্নতি নেই। আমরা দুধেল গাই। ভূত ভোটার, জালি ভোটার, বহিরাগত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, মৃত ভোটার, তারা ভোটার তালিকা থেকে বেরিয়ে গেছে ৯১ লাখের মতো বেরিয়ে গেছে। তা বেরিয়ে গেলে তো ভোটার তালিকা তো সংশোধিত হয়ে গেছে। এখন তার ভোটার তালিকায় জালি ফালি নেই, বরঞ্চ কিছু ভালো ভোটারও চলে গেছে। আমরা আন্ডার অ্যাডজুডিকেশনে কিছু বৈধ ভোটার যারা পরবর্তীকালে ঢুকবে, তারাও বেরিয়ে গেছে। তাহলে ভোটার তো একবারে পরিচ্ছন্ন। তাহলে ভোটার তালিকা, তাদের নিয়ে ভোটটা হয়েছে, হলো ১ নম্বর। ২ নম্বর, যারা এত কষ্ট করে ভোটার তালিকাতে উঠলো, ছেড়ে দেবে? ভোট দেবে না? আর কি হচ্ছে? কত হাজার লোক সব জাহাজে করে চলে, সরি জাহাজে ওটা কিসে করে, জাহাজে যায় না, ওই ট্রেনে, ট্রেনে, মোদিজির ট্রেনে দল বল বেঁধে চলে আসছে। দেখেছো তো? বাংলা কি শ্মশান নাকি ভোট দেবে না মানে? সব ভোট দিয়েছে, ওই যে সবাই মিলে ভোটটা দিয়েছে। আর ভয়েও ভোট দিয়েছে। অনেকে ধারণা হয়েছে, আমি সব শুনছিলাম, বাবা যদি ভোট না দেয়, আবার যদি নাম কেটে দেয়, দরকার নেই ভোটটা দিই। আবার একটা অংশের লোক, যেমন মোল্লারা, তারা উদম ভাবে ভোট দিয়েছে। যেমন ধরো শামসেরগঞ্জে ভোট কত, ৯৭-৯৮%। শামসেরগঞ্জে ভোট দিয়ে ৯৭% মনে হয়। রঘুনাথগঞ্জে তাই, ভগবান গোলা তো তাই। মানে মুসলমানরা একেবারে উজাড় করে দিয়েছে, মনে হচ্ছে লক্ষ মুখ্য যা কিছু সব ভোট দেওয়াতেই। মোল্লাদের কথা বলছি। আর উল্টো দিকে যদি বাঁকুড়া বীরভূম দেখো, যেখানে মুসলমানদের পার্সেন্টেজ অত্যন্ত কম, সেখানে যে ভোটগুলো গেছে সবগুলো কিন্তু মুসলিম ভোট না, হিন্দু ভোট। হিন্দু ভোট কেন বিপুলভাবে দিয়েছে? মোদিজিরা ১০ দিন ১২ দিন ধরে এখানে আছে, অমিত শাহ আছে না, এখনো আছে, কন্টিনিউ যায়নি কিন্তু। কি কথা, কি কথা, না কি কথা এটা, যে শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে দিল বাঙালি হিন্দুদের জন্য হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, সেই হোমল্যান্ড থেকে তাড়িয়ে দেবে? এই ভোটটা শেষ পরীক্ষা হিন্দুদের জন্য, বাঙালি হিন্দুদের জন্য। বাঙালি হিন্দুরা যদি ভোটে ওই মমতাজ বেগম, সরি সরি, মমতাজ বেগম না, মমতা, কি, মমতা বেগম, না না না, সরি সরি, মমতা ব্যানার্জি, হ্যাঁ, ওই এইসব বয়ের দোষ, বয়ের দোষ। ব্যানার্জি বেগম একই রকম আর কি। তো যদি থেকে যায়, তাহলে কি হবে? কি হবে? হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছে? ২০ বছরের মধ্যে হিন্দুরা হবে এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু, মুসলমানরা হবে মুখ্যমন্ত্রী, তাদের নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ হবে। তাহলে প্রত্যেককে ঝাঁটিয়ে মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর। শ্যামাপ্রসাদ মুখার্জি যাদের জন্য হোমল্যান্ড করলো, যে হিন্দু বাঙালিদের জন্য, তাদের ঝাঁটিয়ে বিদায় করে দেবে। তারা ভোট দেবে না? শ্মশান হবে নাকি? বাংলা শ্মশান হবে? তারা ভোট দেবে না? তাহলে একদিকে হিন্দুরা ভোট দিয়েছে, একদিকে মোলারা ভোট দিয়েছে, আর একদিকে এসআইআর এর ভয়ে ভোট দিয়েছে। বাবা, আমরা ভোটার তালিকা উঠেছি, ছাড়বো কেন? দুদিকে একটা ভোটের একটা হুল্লোড় হয়েছে। ফলস্বরূপ, এই সোজা কথা শুনো, ফলস্বরূপ এই ভোট। দিদি এই কথা কিন্তু বলেনি। দিদি এসব কথা তো যায় না। দিদি কি বলে জানো তো, কেন ভোটটা বেশি হয়েছে? দিদি কি বলেছে? বলেছে যত ঢেলি, যত খিলিখিলি সব নিয়ে এসেছে দিল্লি থেকে আর কি। দিল্লি লোকেরা তো ভোট দিয়েছে, ভোটটা বাংলার লোক দেয়নি। কারা দিয়েছে? যত ঢেলি, যত খিলিখিলি সব নিয়ে এসেছে। সারা ভারতে যত নেতা, যত কেতা, যত দালাল, যত প্লেন, যত হেলি, হেলি মানে হেলিকপ্টার, যত হেলি, যত যুদ্ধ জাহাজ, সব নিয়ে এসেছে। গায়ের জোরে মিলিটারিরা ছাপ্পা ভোট দেবে। মানে ভারতের মিলিটারি নাকি এখানে ছাপ্পা ভোট দিচ্ছে। আর হেলিকপ্টার সব নিয়ে নিচ্ছে, মানে যত ভারতবর্ষে হেলিকপ্টার সব বিক্রি। আর আমি তো জানতাম যতগুলো প্লেন আছে, একটা আছে এয়ার ইন্ডিয়ার, সেটা টাটা কিনে নিয়েছে, ভারত সরকার নেই আর।
আর একটা যে ইন্ডিগো বা অন্য কিছু, সবগুলো প্রাইভেট কোম্পানি। সবাইগুলো সব প্লেনগুলোকে সব নিয়ে নিয়েছে ওই মোদিজিরা। আর যত যুদ্ধ জাহাজ, আচ্ছা যুদ্ধ জাহাজটা কোথায় এলো বলো তো, ঠিক বুঝলাম না। পশ্চিমবঙ্গে নির্বাচনে যুদ্ধ জাহাজ কোথায় এলো, বলে যত যুদ্ধ জাহাজ, মানে যত দালাল, গোটা ভারতবর্ষ থেকে দালাল এসছে। শুধু মমতা ব্যানার্জি না, শুধু মমতা ব্যানার্জি তো বলেননি এই কথা। উদয়ন গুহ অভিযোগ করেছিলেন যে প্রার্থীকে সরিয়ে দিয়ে সেন্ট্রাল ফোর্সের জওয়ান বোতাম টিপে দিয়েছে। পরে অবশ্য তিনি তার এই স্টেটমেন্ট উইথড্র করে নেন, বলছেন তথ্যটা যেটা এসেছিল ভুল এসেছিল। কি কান ধরেনি, কান ধরে উঠবোস করেনি। ও তথ্যটা, ভুল তথ্যটা দিদির কাছে চলে গিয়েছিল ওই সঙ্গে সঙ্গে অনলাইনে। দিদি তাহলে বললো কেন? দিদিকে কিন্তু একটা জায়গায় ভোটে নির্বাচন কমিশন ডাকতে পারে, যে গায়ের জোরে মিলিটারিরা ছাপ্পা ভোট দেবে, মেনে নেওয়া যাবে? এই মিলিটারি ছাপ্পা ভোট দিয়েছে, মানে বাংলার জনগণই ভোটটা দেয়নি। এই 92% যে ভোট অ্যাভারেজ হয়েছে, এবং যেখানে যেখানে মোল্লারা বেশি একটু আছে, এই শামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, ভগবান গোলা, এখানে তো মিলিটারি ভোট দিয়েছে। কাদের হয়ে ভোট দিয়েছে? মিলিটারিরা। দিদির হয়ে নাকি? দিদিকে তো ভয় পায়, মানে মিলিটারি দিদিকে দেখতে পেলেই ভয় পালায়। ক্লিয়ার? ফলে এই ভোটের ইতিবৃত্ত, আমি যেটা কাহিনী করে আসল কথা বললাম ওইটা, আর যেটা দিদি বললো, তার মানসিক বিকার ঘটেছে। এই গরমে ঘুরে ঘুরে মনটা ঠিক থাকে? আচ্ছা, অসম্মানের তো সীমা আছে। মোদিজিকে নাকি দেখতে ভালো নয়, কেউ নাকি হদল কুতকুত কুতকুত, হদল কুতকুত, আর এই একটা কি ছিল, হদল কুতকুত, একটা কি ছিল? হ্যাঁ। আপনার কাছে যে বিষয় জানতে চাইবো, এই বিষয়টা আমার জানা নেই এবং আমার দর্শকরাও যাতে জানতে পারে আপনার থেকে, সেজন্য জিজ্ঞেস করবো। হদল কুতকুত আর কিম্বুত কিমাকার, এদেরকে না হলে পছন্দ নয়, কিন্তু ভারতের মিলিটারিকেও পছন্দ নয়। বাকিটা ভালো ভালো লাগছে। স্যার, একটি বিষয় আমি জানতে চাইবো। মুখ্যমন্ত্রী গতকাল একটি সভা থেকে তিনি বলছেন যে আরেকজন এসে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তিনি বলছেন নাম না করে, যে এসে আরেকজন বলছে আমি এতদিন অবধি থাকবো। উনি তো থাকতে পারেন না, যখন উনি আউটসাইডার, উনি এখানকার ভোটার না, উনি এখানে থাকতে পারেন না। সত্যি কি স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যে নির্বাচন চলাকালীন থাকতে পারেন, এরকম কোনো নিয়ম আছে? কি অবস্থা! মানে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ আলাদা, যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলছে, এটা একটা স্বাধীন পশ্চিম বাংলাদেশ তৈরি হবে। মানে এটা কি দেশের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে? মানে মাননীয় কথা তাই মনে হচ্ছে। ভারতবর্ষের যে কোনো জায়গার যে কোনো নেতা, যে কোনো মন্ত্রী, যে কোনো আমলোক, সন্ত্রাসবাদীরা থাকতে যখন পারে এই বাংলায়, বাংলাদেশের সন্ত্রাসবাদীরা, মুজিবুর রহমানের খুনিরা বাংলাদেশে, কলকাতা থেকে তালতলা থেকে পাওয়া গেছে, তারা, তাদের যদি মুক্তাঞ্চল কলকাতা হতে পারে, যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সে ভারতে থাকতে পারবে না? মানে ভাবুন কি অবস্থা, আমরা কোথায় কিভাবে বাস করছি। মানে দিদি গিয়ে কোনোভাবে কাশ্মীরে 5 দিন থাকতে পারবে না, বেড়াতে যেতে পারবে না, দিল্লিতে থাকতে পারবে না দিদি। কেন যাবে দিল্লিতে? ও তো মোদি দিদির জায়গা, মোদি দিদা তো ওখানে মুখ্যমন্ত্রী হয়েছে, দিদি যাবে কেন না? দিল্লির ওখানে ঢুকতে দেবে কেন? এয়ারপোর্ট থেকে দাঁড়িয়ে দেবে দিদি, বেরো এখান থেকে। মানে ভাবুন আর কি। হোটেল টোটেলে লুকিয়ে রয়েছে, না সব হবে না? স্বরাষ্ট্রমন্ত্রীরা কি হোটেলে লুকিয়ে? আমি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো হাসি ঠাট্টা করছে, পরে রেগে যাবে জানো তো। দুজনকে ধরে লকাবে ঢুকিয়ে দেবে। ওই দুজনকে যারা বলছে, ওই দুজনই তো বাকি আছে, নাকি এখন বাকি আছে কিছু? আর ভাই নাম বলাবে না আমার, কিন্তু কেস করে না, আমি বলবো না। পশ্চিমবঙ্গের লোক বুঝতে পারছে, আর আমাকে দিয়ে বলাবে? চুপ! ক্যাম্পের কলে গিয়ে জিজ্ঞেস করবে কেন? পশ্চিমবঙ্গের লোক বলে দেবে। পশ্চিমবঙ্গে 11 কোটি লোক বলে দেবে যে শেষ দুজন কোনজন, যে দুজনকে লকাবে টকাবে এই কদিন পরে অমিত শাহ, এই তাদের দ্বারা নাকি নিয়ন্ত্রিত হয় নাকি ইডি সিবিআই, শুনেছিলাম তো তাই। দিদি বলেছে বলে শুনেছি, এটা আমার জানা ছিল না। এইটা তো হবে, অমিত শাহর সাথে দিদি পারবে? ছি 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 ছি! আর কটা দিন, চৌঠা মে, মে না কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই এত যে রেকর্ড ভোট পড়েছে, যারা ভোট দিত না, সিপিএম কে ভোট দিত, অন্য পার্টিকে ভোট দিত, তারাও এবারে ভোট দিয়েছে। আর এই সব ভোট তাদেরই পক্ষে যাবেন, বলছে এই সব ভোট পাবো আমরা, আর কেউ পাবে না, সব ভোট পাবে তৃণমূল। ইভিএম এ গন্ডগোল করা হচ্ছে, তার মানে ইভিএম এ যত বিজেপির লোক ভোট দিয়েছে সবগুলো তৃণমূলের কাছে চলে গেছে। ইভিএম তদন্ত করতে হবে তার। দিদি মনে হচ্ছে কলকাইটা ইভিএম এ লেড়েছে। চারিদিকে সব বলছিল, দেখলাম যে ইভিএম এ নাকি কলকাঠি নাড়া হয়েছে। তাহলে কি তাই করা হয়েছে? দিদি কি আগেই স্বীকার করে নিচ্ছে যে ইভিএম এ আমরা পশ্চিমবঙ্গের লোককে দিয়ে যা করা করে নিয়েছি? এটা কি বলতে পারে? মানে মিথ্যা বলার তো সীমা আছে। যে দিদি একটা কথা বলুন, আপনি খুব সত্য কথা বলেন না। আপনি কিছুদিন আগে বলেছেন যে বাম আমলে 34 বছরে একটা মাদ্রাসা তৈরি হয়নি, একটা শ্মশানও তৈরি হয়নি। বাম আমলে 34 বছরে একটা মাদ্রাসা তৈরি হয়নি, মাদ্রাসা তো 34 বছরই তৈরি হয়েছে। হ্যাঁ, 214টা, এই 614টা মাদ্রাসা, ওটা সরকারি মাদ্রাসা বলছে। মানে খারেজি মাদ্রাসা তো 5-6 হাজার, তার কথা বাদ দেন, সেটা সরকার তৈরি করে না, সেটা জনগণ তৈরি করে, মুসলমান জনগণ তৈরি করে। সরকারি মাদ্রাসা বলছি, গভর্নমেন্ট পোষিত মাদ্রাসা 614টা, যাকে বেতন দিতে হয় সরকারকে,
সেই মাদ্রাসার সংখ্যা 614। কারা তৈরি করেছে? বামেরা। আর দিদি 14 বছর কটা তৈরি করেছে না, অশ্বডিম্ব শূন্য একটা তৈরি করেছে। সেই দিদি বলছে বামেদের বিরুদ্ধে যে 634 বছর নাকি একটা মাদ্রাসা তৈরি করে, মানে যে নিজে একটা তৈরি করেনি, যারা 614টা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্লেম দিচ্ছে দিদি। আচ্ছা, মিথ্যে কথা কত রকম হয়, কয় প্রকার হয়? আচ্ছা, একটা সত্য কথা আপনি বলেন না কেন, যে আপনি সততার প্রতীক, এটা বলেন না কেন? আজকাল পোস্টার গুলো গেল কোথায় দিদি? এবারে নির্বাচনে সততার প্রতীক পোস্টারটা কে লুকিয়ে রেখেছে? মনে হচ্ছে অমিত শাহ ওয়েস্টিন হোটেল লুকিয়ে রেখেছে। অমিত শাহ মনে হচ্ছে ওয়েস্টিন হোটেল লুকিয়ে রেখেছে। ওয়েস্টিন হোটেল থাকে না, কোনটা থাকে? আইটি সোনার বাংলা থাকে। দিদির কাছ থেকে খবর নিতে হবে অমিত শাহ কোথায়, দিদি বলুন। রাহুল, আমি খুব ছোট একটা উত্তর নেবো এক্ষেত্রে। দীর্ঘদিন একদম রাজনীতির বিভিন্ন চড়াই উতরাই দেখছেন আপনি। রাহুল গান্ধী সাম্প্রতিককালে গতকাল একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তার এক্স হ্যান্ডেলে। সেখানে রাহুল গান্ধীকে বলতে শোনা যাচ্ছে, এর আগে পশ্চিমবাংলাও এসেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছিলেন। ইন্ডিয়া জোটের মেম্বার তারা, যদিও এখনো কিন্তু ইন্ডিয়া জোটের মেম্বার হিসেবে তৃণমূল এবং কংগ্রেস উভয়ই অবস্থান করছে একই ছাদের তলায়। তা সত্ত্বেও রাহুল গান্ধীকে বলতে শোনা গেল ভিডিও বার্তায় যে মমতা ব্যানার্জি যদি স্বচ্ছতার সাথে মানে সরকার চালাতেন, তাহলে এ রাজ্যে বিজেপি ঢুকতে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছেন। রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষাপট। একবার ঠিক বলেছে রাহুল গান্ধী। আর ইন্ডিয়া জোটের কি হলো গো? ইন্ডিয়া জোট ভালো আছে তো, শরীর স্বাস্থ্য ভালো আছে তো? রাহুল গান্ধী অকাট্য সত্য কথা বলেছে, এই কথাই বারবার বলেছে। যে পরিশ্রম করে লড়াই করে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে ভারত পশ্চিমবঙ্গে এনেছিল, যদি এই সীমাহীন দুর্নীতি মানে অরাজকতা না করতো, এই সরকারকে হাঁটানো কিন্তু মুশকিল ছিল। মানে যে হারে দুর্নীতি করে, যে হারে দুর্নীতি করে প্রশ্রয় পেয়েছে, যে হারে লুজ বল দিয়ে, যে হারে লুজ বল দিয়ে দিয়েছে, আর আর ছক্কা আঁকাতে পারেনি তৃণমূল, বিজেপি বোল্ড হয়েছে। অনেক আগে চলে যাওয়ার কথা ছিল, 21 সালেই চলে যাওয়ার কথা ছিল এই সরকারের। আজকে নয় তো, এতদিন বিলম্ব হলো কেন? এটি লাখ টাকার প্রশ্ন। এই সরকার এতদিন ধরে এত কুকীর্তি করার পর আছে কি করে? এত দুর্নীতি, এত অপনীতি, এত দুষ্কর্ম, এত রাজনৈতিক ব্যভিচার, দুর্বৃত্তায়ন, বিশৃঙ্খলা, অরাজকতা, লুটপাট, মানে এক ধর্মের নামে এক হোলি খেলা, এইটা যে করেছে অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল। আপনি বলুন না, নরেন্দ্র মোদী যে ঝালমুড়ি খেয়েছে, সে ক্যামেরা দিয়ে খাক আর যাই খাক, ঝালমুড়ি খেয়েছে। সে রাজনীতি গিমিক করার জন্য করুক আর যাই করুক, সে ঝালমুড়িটা খেয়েছে। তো দিদি যতগুলো কাজ করে কি রাজনীতি গিমিক করার জন্য নয়? আদিবাসী পাড়ায় গিয়ে কোন বাচ্চাকে কোলে নেবে, শুধু আগে থেকে লোককে বলা থাকে বাচ্চার গায়ে গুমুদ লেগে আছে কিনা, মলমূত্র লেগে আছে কিনা, আগে পরিষ্কার করে স্নান করিয়ে রাখ, তবে কোলে নেবো। আদিবাসী মেয়েদের সাথে যখন ডান্স করবে, আগে থেকে তো ওই গ্লাভস কিনে রেখে দিয়েছিল হাতে লাগানোর জন্য, কচক কচক করে লাগিয়ে দিয়ে ডান্স করছে। এটা তো আগে থেকে প্ল্যান করা। তো মোদিজি যদি দিদিজির মতো কিছু করেই থাকে, আমি ধরলাম তর্কের খাতিরে ধরলাম, তাই হয়তো করতে হবে। তো ঝালমুড়িতে বিষাক্ত কিছু নেই, তার কি গ্যারান্টি আছে? 10 টাকা প্রধানমন্ত্রীর কাছে কি করে থাকবে? আমার কাছে আমি ধরলাম রেখেছি, কি হয়েছে তাতে? রেখেছি। তার ঝালমুড়ি খাওয়ার জন্য দিল্লি থেকে তৈরি আছে, অসুবিধা কি আছে? ধরো ঝালমুড়ি খাবে, এটা মনস্থ করে এসছে, মনোবাসনা ছিল আমি ঝালমুড়ি খাবো, দিদি খায় আমি খাবো, দিদি যা করে আমি করবো, দিদিকে খুব পছন্দ, ও দিদি বলে না, কেউ আবার ভুল করে এই দিদি বলে দিচ্ছে, কেঁপে গেছে। বলছে, ও বলছিস বল, তুই এই এতে নাপি গেল, ও প্রথম ঠিক ছিল, এই হলো কেন? এই দিদি বলেছেন একটা, তাতে ব্লেম হয়ে গেছে। ও দিদিটা ভালো। আমরা বলতে দাও যে ঝালমুড়িটা দিদি খুব পছন্দ করে। ঝালমুড়ি শিল্প, চপালু শিল্প, এই তেলে ভাজা শিল্প বলেছে না, তো যে ঝালমুড়ি খেয়েছে, তো মোদি কি বলেছে? যে আমি ঝালমুড়ি খেলাম আর ঝাল লাগলো টিএমসির গলায়। কি আজব না? বলছে 4 তারিখে আমরা জিতে যাবার পর চারিদিকে মিষ্টি বিলাবো, আর একটা জিনিস বিলাবো, ঝালমুড়ি বিলাবো। মোদিজিও পারে, হ্যাটস অফ মোদিজি, ঝালমুড়ি বিলাবে। আপনি যে কথাটা বললেন যে 21 সালেই বিজেপির চলে যাওয়া উচিত ছিল, এতটা বিলম্ব কেন হলো? খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনি বলছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছেন যে এই সরকারটা চলে গেছে, তৃণমূল চলে গেছে, আপনি কি তাই বিশ্বাস করেন? 21 সালই চলে গেছে, সরকার তার ডেড বডি নিয়ে পড়ে আছে, সরকার ফসিল নিয়ে পড়ে আছে, কফিনের মধ্যে সরকার শুয়ে আছে, সরকার নেই। 21 সালেই চলে গেছে। এটা এটা যদি শ্রমিক ভট্টাচার্য বলে থাকে, আমি একদম রূপক হিসেবে বলছি, 21 সালে কিন্তু 21 সাল থেকে পশ্চিমবঙ্গে কোনো গভর্নমেন্ট নেই। একটা হুল্লোড় আছে, হুল্লোড় বোঝো, হুল্লোড় আছে, হই হই হই, এটা আছে। গভর্নমেন্টের ছায়া আছে, ছায়া প্রচ্ছায়া, ছায়ার পর একটা প্রচ্ছায়া, জানেন তো? তো এইটা আছে। ফলে শিক্ষা আছে, শিক্ষক নেই।
তাই তো? শিল্প আছে, ভেঙে গেছে। স্বাস্থ্য আছে, মরে গেছে। তাই তো? সার্ভিস কমিশন আছে, উঠে গেছে। তাই তো? যা আছে সব কিচ্ছুটি নেই, শুধু তোলাবাজি আছে, পয়সা লোপাট আছে, আর মস্তানি আছে, আর ফতোয়া আছে। হ্যাঁ, বলো, এটা কোনো গভর্নমেন্ট হতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন যে এবার এই যে ১৫২টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে প্রথম দফায়, ওই ১৫২টির মধ্যে বিজেপি ১১০-এর বেশি আসনে জয়ী হবে। আপনি কি সহমত পোষণ করেন? অনেকটাই আমি বলেছি ৮০ থেকে ১০০ বলেছি, ও ১০ বেশি বলেছে। ওর তো একটু আবেগ আছে, কত রোদে রোদে খাটছে। অমিত শাহ একটু আবেগ থাকবে না, অনেক রোদে রোদে খাটছে। আমি ৮০ থেকে ১০০টা বলেছি। এটা গতকালকে টিভিতে বলেছি আমি। আর আমি পরিষ্কার বলে রাখছি, দিদি সবচেয়ে সংকট কোথায়? ২২টা আসন ছিল মুর্শিদাবাদে, তার মধ্যে ২০টা দিদি জিতেছিল ২০২১-এ বলছি, আর ২টো বিজেপি জিতেছিল। তো এই ২০টা আসনই মমতা ব্যানার্জি হাতে থাকবে কিনা সন্দেহ। ২-৪টে-৫টা থাকবে, বাকিটা বিজেপি আর কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যাবে। এই যে ইউপি হয়তো একটা আধটা পাবে, মিমো পেতে পারে এক আধটা, কিন্তু বিশাল একটা ভোট কংগ্রেস পাবে, যেটা ইউপি পেত। ওই ভিডিওটা ফাঁস হয়ে যাওয়ার পর ওই ভোটটা কিন্তু কংগ্রেসে চলে যাচ্ছে। আর কংগ্রেস আর তৃণমূলের মধ্যে মুসলিম ভোটটা ভাগ হয়ে যাওয়াতে বেরিয়ে যাবে অনেক অংশ বিজেপি। যে জায়গায় 60% মুসলিম ভোট, 40% হিন্দু ভোট, 60% হিন্দু মুসলিম ভোটটা 30-30 মানে 50-50 ভাগ হয়ে যাচ্ছে। মানে 30% তৃণমূলে, 30% কংগ্রেসে ভাগ হয়ে গেলে দেখা যাবে 35% পেয়ে বিজেপি ক্ষমতা চলে গেছে, মানে বিজেপি আসন পেয়ে গেছে। এমন ঘটনা ভোট কাটাকাটিতে হবে। ফলে মালদাতেও এরকম হবে অনেকটা। আবার মেদিনীপুরের একটা অংশ, ওটা পশ্চিম মেদিনীপুর মনে হয়, যেখানে তৃণমূল ভালো অবস্থা, সেখানেও মনে হচ্ছে রেজাল্ট ভালো হবে না। ফলে আলটিমেটলি বিজেপি কিন্তু অনেক জায়গায় বেরিয়ে যাবে, কিছু কংগ্রেস পাবে। বলো। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনের ভূমিকা নেগেটিভ ছিল। জ্ঞানেশ কুমারের ভূমিকা ভালো ছিল না। জ্ঞানেশ কুমারের ভাবা দরকার ছিল, তারিখ পে তারিখ করছে পশ্চিমবঙ্গ সরকার আসলে কিছু বৈধ ভোটারের সর্বনাশ করার জন্য, বৈধ ভোটারের সর্বনাশ করার জন্য তারিখ পে তারিখ করছে, তাদের উত্তেজিত করার জন্য, তাদের বঞ্চিত করার জন্য। এটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র। তাই বলছিল যে পশ্চিমবঙ্গে আমার মৃতদের উপর দিয়ে এসআইআর হবে, আমি এসআইআর হলেও ভোট করতে দেবো না। সবই হয়েছে, এসআইআর হয়েছে, ভোট করতে দিয়ে মৃতদেহ হয়নি। দিদিদের এরকম বলবে সিএ হলে সব মুসলমানদের তাড়িয়ে দেবে, কোনো মুসলমানকে দাঁড়িয়ে দেওয়া হয়নি, কোনো মুসলমান বেরিয়ে যায়নি। এরকম কথা বলে উদ্বেগ তৈরি করলো। কিন্তু জ্ঞানেশ কুমার এত বিলম্ব করলো কেন? প্রথমে তো ত্রুটি চেপে ধরতে পারতো, প্রথম দিকে ধরেনি, এটা গাফলতি। কিন্তু তারপরে জ্ঞানেশ কুমারদের ভূমিকা কিন্তু অত্যন্ত ভালো। বিশেষ করে ভোট পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে তারা যেভাবে ইউটিলাইজ করেছে, তাতে মৃত্যু শূন্য ভোট হয়েছে। আমি গতকালকে বলেছি, বহুত না ইনসাফি, এক দো তো লাশ पड़ना चाहिए তারা। 2 दिन पहले सीपीएम के तो लाश गिर गए थे इस्लामपुर में, इस्लाम भी नाम भी इस्लाम है, और जो उसका लाश पड़ गए थे वो भी मुस्लिम है। কিন্তু তারপরে তো লাশ পড়লো না। আরে নির্বাচন হচ্ছে, লাশ পড়ছে না? লাশ পড়তে দেয়নি, কিছু কিছু রক্ত ঝরেছে, কিন্তু দুধের আগে আমরা সচেতন হয়ে গেছে, জানো তো? এত কথা আমরা তোমাদের এই ক্যাম্পেন কলিংয়ে বলেছি, কত চ্যানেল না বলতে দাও, এত কথা তোমাদের ক্যাম্পেন কলিংয়ে বলেছি। কতদিন ধরে একটা লোক অন্ধ হয়ে থাকবে বলো তো? কতদিন একটা জাতি নির্বোধ হয়ে থাকবে? মুসলমানদের মধ্যে চোখ খুলে গেছে, তারা কিন্তু অশান্তি করেনি। যেভাবে সংখ্যালঘু এরিয়াতে বিজেপি প্রার্থীকে হেনস্থা করা হলো, মাঠের মধ্যে দিয়ে তাকে ছুটিয়ে নিয়ে গিয়ে মারা হলো, কি বলবেন? এ কিরকম চিত্র? एक कम क्या था, ज्यादा होना चाहिए था। मासूम अख्तर लोग 20 साल से ऐसा बात करते करते बोलते 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 वो लोग का थोड़ा कॉन्सियस कर दिया, नहीं तो और भी पिटा था। ও যে ছিল না, ওর নামটা কি, অগ্নিমিত্রা পাল, ও বলছে আমি মরে যেতাম, কাঁচের উপর দিয়ে গেছে, ওর গাড়িটা ভেঙেছে কিন্তু ওকে মারতে পারেনি। এটা তো সামান্য, যে একটু একটু তোমরা না বড্ড বেশি না বাড়াবাড়ি করো। যেখানে একটা পঞ্চায়েত ইলেকশনে শুধু ডোমকলে 13 জন মারা গিয়েছিল, শুধু ডোমকলে। গত ইলেকশনের পর বা আগে ৬-৭ জন মারা গেছে ওই শুধু ভাঙড়ে, আইএসএফ এর এবং তৃণমূলের মিলিয়ে ৬-৭ জন মারা গেছে। গোটা একটা নির্বাচনের ফার্স্ট পেজে ১৫২টা সিটে একটাও মারা যায়নি, বিপুল রক্তক্ষরণ ঘটেনি, হসপিটালে দীর্ঘমেয়াদী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একটাও হয়নি। এটা কম। ফলে ওই রক্ত যে একটু হয়েছে, একটু ছিটে ফোটা, ওটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে এমন ঘটনা ঘটে, তার একটা ছিটে ফোটা ইঙ্গিত দিয়েছে, যা আমরা এককালে এরকম ঘটাতাম, এবার আর ঘটাচ্ছি না। এর জন্য আমি মুসলিম সমাজকে ধন্যবাদ দেব। মুসলমানদের সচেতনতা এসেছে। আমি মনে করি দ্বিতীয় দফার ভোটও মুসলমানরা দায়িত্বশীলতার পরিচয় দেবে। যে কথা বারবার বলেছি, মারে মুসলমান মরে মুসলমান, আর মারে মুসলমান মরে হিন্দু, দুটি বন্ধ করতে হবে। আমি বলবো বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোট গ্রহণের পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, আজকেই আমরা জিতে বসে রয়েছি। আমি বলি ৪ তারিখে রেজাল্ট বেরোলে বুঝবে, দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ করে কমিশনকেও আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তুমি জানো
আজকেও জিতে বসে আছি বলার পরে ওই টুক করে পাশে বলে যারা হেরে বসে আছে ওটা আমি জিতে বললাম, পাশে যারা বসে ছিল তাদের বলেছে, তুমি শুনতে পেয়েছো? এটা দিদি বলেছে, এটা আজকেও আমরা জিতে বসে আছি বলেছে তো, ওটা মিডিয়ার সামনে বুমের সামনে বলেছে। আর বুমটা সরে যাওয়ার পরেই পাশে আমরা হেরে বসে আছি এটা বলেছে, পাশে যারা তার সঙ্গী সাথী আছে যারা হেরে যাবে তো। একটা চরম মূর্খ বলতে পারবে না যে গতকালকে যে ভোট হয়েছে বিজেপি এটা তৃণমূল পক্ষে হয়েছে, ওটা অনুব্রত বলতে পারবে আর দিদি বলতে পারবে, পুরো বিজেপির পক্ষে হয়েছে। কালকে বিজেপি যে আসন পাবে টোটাল পশ্চিমবঙ্গে মিলে যে আসন পেয়েছিল ৭৭ পেয়েছিল তো কতবারে, ওখানে শুধু মিনিমাম ৮০টা পাবে। তুমি দেখে নিও পাই কিনা, মিনিমাম ৮০, ম্যাক্সিমাম ১১০, আমি ১০০ বলেছি ম্যাক্সিমাম। ফলে দিদি তো উল্টো কথা, দিদি যা বলে তোর উল্টো হয় জানো তো তুমি। আচ্ছা দিদি যদি বলে আমাকে মাসুম আক্তার খুব ভালো লোক, তা বুঝতে হবে মাসুম আক্তার নিশ্চয়ই বাজে লোক আছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, কি মা বোনেরা আপনারা রাস্তায় বেরোতে পারেন না? উত্তরপ্রদেশে হলে পারতেন, বিহারে হলে পারতেন, কি বলবেন? আরে রাস্তায় নামতে পারেনি মহিলারা। আচ্ছা মহিলাদের এত করে টিপস দিল, মহিলারা কিন্তু বড্ড খারাপ, ওদের কিন্তু এ দেবে না, লক্ষ্মীর ভান্ডার দেবে না, মহিলাদের আর লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না। কালকে রাস্তায় মারপিট করতে বেরোয়নি কেন? এত করে বললো হাতা খুন্তি নিয়ে রাস্তায় বেরো, মারপিট করো, সবসময় খুন্তি নিয়ে ঘুরে বেড়াবে, হাতা নিয়ে ঘুরে বেড়াবে আর ঝাড়ু নিয়ে ঘুরে বেড়াবে, তুমি ঝাড় দেবে, ঝাড় দিয়ে দিয়ে হঠাৎ করে যখন কেন্দ্রীয় বাড়ি ধূপ করে ঝাড়ু ঝাড়ু দিয়ে বেড়ে দেবে। এত কিছু শিখিয়ে দিল, যে মহিলারা এই শিক্ষা পায়নি তাদেরকে কেন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে? এই সামনের দিন থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। যদি দিদি ক্ষমতা আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, আমি দিদিকে প্রপোজাল দেবো, এই মহিলারা ঠিক মতো কাজ করেনি, হাতা খুন্তি আর ঝাড়ু এটাকে প্রপারলি ইউটিলাইজ করেনি, তাই এদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না। ব্রাত্য বসু বলছেন বিহারে এসআইআর এর পরে দেখা গিয়েছিল বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, কিন্তু সেখানে সরকারের প্রত্যাবর্তন হয়েছে। সেই অঙ্কেই পশ্চিমবাংলায় মমতা চতুর্থবার সরকার করতে চলেছেন বলে দাবি করছেন শিক্ষামন্ত্রী। অন্ধকার সরকার গঠন করবে, মৃত্যুর পরে সরকার গঠন করবে, মমতা পৃথিবীতে নেই, মমতা সরকার হয়ে যাবে। বলছে না যে 294 আসনে আমি 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 প্রার্থী, এটা মমতা ব্যানার্জি বলেছে। আর বিজেপি বলেছে 294 আসনে মোদি প্রার্থী। বলছে কি করে হয়? মোদিকে প্রার্থী হতে গেলে তাহলে ওই ওর অন্য জায়গা থেকে ভোটার তালিকায় নাম কেটে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম দিতে আছে, এটা কোনো কথা হলো? তাকে পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে কে বলেছে? তার আদর্শ, তার আবেগ, তার ইমেজ, সেই ইমেজটা হচ্ছে প্রার্থীর ভূমিকা অবতীর্ণ। মমতা ব্যানার্জি কি প্রত্যেকটা অঞ্চলে কি প্রার্থী হচ্ছে নাকি? এটা চরম বাস্তব। মমতাকে দেখে প্রত্যেকটা কেন্দ্রে ভোটটা হয়, তৃণমূলের ভোটটা হয়, তেমন এটাও চরম বাস্তব। বিজেপির 294টা আসনে, 294টা আসনে যারা বিজেপি করে তাদেরকে কোন ইমেজ কে দেখে তারা ভোট দেয়, ওই ক্যান্ডিডেটদের দেখে নয়। ওগুলো এক একটা অপদার্থ ক্যান্ডিডেট অনেক জায়গায় দাঁড়িয়েছে। সেইটা হচ্ছে নরেন্দ্র মোদীজি প্রথমত, দ্বিতীয়ত এবং তৃতীয়ত, তারপরে অন্য অন্য কোনো জিরা আছে। এ তো সত্য, তার জন্য পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার দরকার নেই। আচ্ছা উনি পশ্চিমবঙ্গের ভোটার বলে তো অহংকার করে কেন? এত কিসের অহংকার পশ্চিমবঙ্গের ভোটার নেই? কি আছে পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার মতো? বলে কি কি যোগ্যতা আছে? পশ্চিমবঙ্গের ভোটার হলে তো মৃত্যু সমান আছে নাকি? তুমি ধরো অন্য রাজ্যের ভোটার, তোমার মরার সম্ভাবনা কম, তুমি ধরো পশ্চিমবঙ্গের ভোটার, যে কোনো পরিস্থিতিতে ভোট দিতে গেলে তুমি মরে যেতে পারো। এবারে সেটা হয়নি। হ্যাঁ, তার পেছনে দুটো কারণ, এক হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং নেপথ্যে নির্বাচন কমিশন, আর হচ্ছে মুসলমানদের সচেতনতা বৃদ্ধি। বার মাসুম আক্তাররা, আমরা সেই 20 বছর ধরে বলে গেছি। হ্যাঁ, একটা অংশের মুসলমান অবশেষে বুঝেছে যে দাঙ্গা হাঙ্গামা করে আমাদের কোনো লাভ নেই। আমাদের শিক্ষাতে উন্নতি নেই, আমাদের চাকরিতে উন্নতি নেই, আমাদের অর্থে উন্নতি নেই, আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি নেই, আমাদের ক্ষমতায়নে উন্নতি নেই, এমনকি মর্যাদাতেও উন্নতি নেই। আমরা দুধেল গাই, আমাদের অফিসেও চলে গেছে, কিচ্ছু নেই। দিদি আমাদের গাছে তুলে দুম করে গাছ থেকে ফেলে দিচ্ছে, হাত পা ভেঙে আমরা ঘরে পড়ে আছি। এটা বুঝেছি। 92% 2% ভোটার উপস্থিতি, এটা কি সত্যি ভয়ের অবসান নাকি অন্য কোনো ফ্যাক্টর? কি 92%? 92.2% যে ভোটারদের উপস্থিতি বুথগুলোতে, এটা কি সত্যি ভয়ের অবসান নাকি অন্য কোনো ফ্যাক্টর? গণতন্ত্রের বহমান ধারা, এটা গণতন্ত্রের বহমান ধারা, এমনটি হওয়ার কথা ছিল। মোতায়েন না থাকলে কি এত উচ্চ ভোটার উপস্থিতি সম্ভব হতো না। কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য এত উচ্চভাবে মানুষ গণতান্ত্রিক ভাবে গণতন্ত্র প্রকাশ করতে পেরেছে, গণতন্ত্র রক্ষিত হয়েছে। আর দিদি চেয়েছিল কেন্দ্রীয় বাহিনী যাতে না আসে, তাদেরকে স্কুলেও ঢুকতে দেবে না, স্কুলের পঠন পাঠন ক্ষতি হয়ে যাবে না। দিদির স্কুলের পঠন পাঠন নিয়ে কত চিন্তা, বাবা সমস্ত চিন্তা, শুধু সিআরপিএফ কেন স্কুলে থাকবে, বাকিরা স্কুলে পড়াশোনা হোক আর না, কোনো ব্যাপার না, শুধু সিআরপিএফ ঢুকতে দেওয়া যাবে না। লক্ষ্য ছিল কি কেন্দ্রীয় বাহিনী থাকবে না, আমরা আমাদের মতো জঙ্গল চালাবো, কেন্দ্রীয় বাহিনী জঙ্গলাসটা করতে দেয়নি, তাই তুমি বা তোমরা সবাই ভোটটা দিতে পেরেছো, বেঁচে গেছো, বেঁচে গেছো, ধন্যবাদ। ভয় গেল ভরসা এলো, বিজেপির এই স্লোগান কি বাস্তবে প্রমাণিত হলো প্রথম দফা? ভয় গেল ভরসা এলো, এটা তো তাদের রাজনৈতিক স্লোগান। ভরসা এলো, বিজেপি যদি ক্ষমতা আসে কতটা ভরসা দিতে পারে দেখি। তবে আমরা স্বপ্ন দেখতে তো ত্রুটি নেই, আমরা স্বপ্ন দেখব।
স্বপ্ন দেখতে কে না চায় বলো? কতদিন আর স্বপ্নহীনতার আতুর ঘরে মুখ তুবড়ে পড়বে, আমাদের মুখ রক্ত ঝরবে, মুখ চোখ মুখ নাক দিয়ে। তার চেয়ে বরঞ্চ বিভোর হয়ে থাকি, অন্য কেউ আসবে আমাদেরকে এক নতুন বঙ্গের আলোয় আলোকিত করবে। বলুক না সোনার বাংলা, সোনার নাই বা বলতে পারলো, উচ্চারণ যাই হোক না হলো, যদি সোনার সত্যি সত্যি হয়ে যায়, সেই আগে সোনার বাংলা। খারাপ কি, ক্ষতি কি? স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। ধন্যবাদ। শেষ দুটো প্রশ্ন আমার, ছোট্ট দুটো প্রশ্ন। প্রথম দফার এই ফলাফল কি পুরো নির্বাচনের ট্রেন্ড সেট করে দিল স্যার? এই ভোটার উপস্থিতি কি সরকার পরিবর্তনের ইঙ্গিত? এই নির্বাচন কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে টার্নিং পয়েন্ট হতে নিশ্চিত করে ইঙ্গিত, নিশ্চিত করে সরকার পরিবর্তন ইঙ্গিত। আজকে আমি অনেকজনকে ফোন করেছি, যারা তৃণমূলের বিশেষজ্ঞ, তাদেরকে ফোন করেছি। কি বুঝছেন আপনারা? বলছে স্যার, তৃণমূল বিজেপি কিন্তু বাড়তি ভোট পাচ্ছে। তারা বলছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলোতে কি হবে সেটা দেখার। তবে মনে হয় খাতা খুলবে, মনে হয় দক্ষিণ 24 পরগনা খাতা খুলবে, হাওড়া হুগলিতেও খাতা খুলবে। মানুষরা ক্লান্ত হয়ে গেছে, মানুষ আর পাচ্ছে না, আর বুঝে গেছে লাঠি পেটা করে সোজা করে দেবে। ওই ভূত ভোট, জালি ভোট, ডবল এন্ট্রি ভোট আর মৃত ভোট, এগুলো কেটে পড়েছে, এগুলো নেই আর। হায় রে দিদি, যায় রে দিদি, ওরা আর নেই দিদি, ওরা আর বাঁচাতে পারবে না। ওরা এখন নরক লোকে অবস্থান করছে, নরক লোকে। এই প্রশ্ন আপনার কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়াকে বারবার কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ঝালমুড়ির খাল খেয়ে আমরা অভ্যস্ত। সরি, আমাকে ক্ষমা করবেন। মুখ্যমন্ত্রী বলছেন ঝালমুড়ির ঝাল খেয়ে আমরা অভ্যস্ত। আমি তো ধোকলাও খাই, মানে লিট্টিও খাই, আর সবকিছু খাই, নারকেল দেয় যায় জিনেন্দ্র যারা আছে। মাছ ভাত খেয়ে দেখেছেন কখনো? একদম প্রশ্ন তুলে দিচ্ছেন। আচ্ছা, আমি অবাক হয়ে যাচ্ছি। আমরা যারা আমিষ ভোগী, আমরা যারা নন ভেজ, আমরা যেমন আহ, খাই, ফুচকা খাই। মাংস খেয়েছেন কিনা এই প্রশ্ন। দাও না, ফুচকা খাই, ধোকলা খাই, ধোসা খাই, রোজ খাই তো নাকি? ধোসা খাই, আমরা লিট্টি খাই, আমরা ছাতুও খাই, আমরা নন ভেজ ভেজ দুটোই তো খাই, আমরা শাকসবজিও তো খাই, নন ভেজ খাই তো। মানে যে কোনো নন ভেজ সে ভেজও খাবে, আর আমিষাশী জিনিসও, মাছ মাংস ডিমও খাবে। তো নরেন্দ্র মোদীরা ভেজিটেরিয়ান, এটা কোনো অপরাধ? ভেজিটেরিয়ানকে বলছে আপনি কেন মাংস খান না, আপনি কেন মাছ খান না? মানে আমি বুঝতে পারছি না। মানে একজন মহিলাকে বলছে কেন ছোট ছোট করে চুল কাটো না? আরে মহিলা বড় চুল রাখে, ভারতীয় সেটা, এটা ভারতীয় ঐতিহ্য, মহিলাদের চুল বড় মতো হবে। তাকে বলতে পারে এই মহিলা, তুই ছোট ছোট বব কাটিং চুল করো, কেন কাটুনি, তোমাকে ভোটার তালিকাতে নাম কেটে দেবো, এটা বলতে পারে? একজন আমিষভোগী, সে আমিষ খাবে, মাননীয়া যেমন মাছ মাংস ডিম খাবে, মানে ওই বড় মাংসটা খায় না, মানে মোল্লারা যেটা খায় ওটা খায় না, অন্য মাংসগুলো খায়, ডিম খাবে। তেমনি সে তোর স্বাভাবিক কারণেই ধোসাও খাবে, স্বাভাবিক কারণেই সে ইডলিও খাবে, খাবে তো। তো এইটা কোনো ক্রেডিট? আর এটা কি কোনো ব্যর্থতা মোদিজিদের? বরঞ্চ আমরা তো দেখবো যে নিরামিষ খাওয়াটা একটা ভালো ট্রেনিং। আমরা তো আমিষ খেয়ে খেয়ে আগে বলেছিলাম মাথা মোটা বুক ছিনে পেট মোটা পা ছিনে। বাঙালিদের স্ট্রাকচার কেমন? এইরকম ঢেউ গেলানো, এরকম ঢেউ গেলানো, এটা ভালো নয়। একটা বাঙালির সাথে একটা রাজস্থানী লোকের কম্পেয়ার করলে দেখা যায় বডি অনেক সুঠাম, একটা নারী বা একটা পুরুষের, ওই রাজস্থানীদের, ওই গুজরাটিদের, দেখেছেন ওদের বডির কাঠামো দেখেছেন? ওরা নিরামিষকে বডিটাকে ওরা উদযাপন করেছে, ওরা নিরামিষ খায়। তো যারা নিরামিষ খায় তাদেরকে ওয়েলকাম করা উচিত আমাদের। স্বাস্থ্যকর খাবার নিরামিষ, প্রাণী হত্যা করাটা ভালো নয়। প্রাণী হত্যার বিরুদ্ধে মহাবীর জৈন গৌতম বুদ্ধরা ধর্ম প্রচার করেছিল প্রাণী হত্যার বিরুদ্ধে। একটা মশা মাছি হত্যা করতে যায়নি জৈনরা, মনে আছে তো? তো নরেন্দ্র মোদীদের দয়ার শরীর, তারা প্রাণী হত্যার বিরুদ্ধে। আর দিদি মনে হচ্ছে প্রাণী হত্যা খুব পছন্দ করে, দুধের গাইতে ভালোবাসলে প্রাণী হত্যাকে পছন্দ করতে হবে না? পছন্দ করে। তো এইটা কোনো ক্রেডিট? এই তোমরা প্রাণী হত্যা করো না, তোমরা সব উচ্ছন্নে যাও, আমরা প্রাণী হত্যা করি, মাছ মাংসকে হত্যা করি, মাছকে মেরে দিয়ে খাই, মাংসকে মেরে দিয়ে খাই, কি ভাই? কেউ বারণ করছে না, মাছ মাংস খেতে কেউ আপত্তি করছে না, খান না আপনি। তা বলে যে নিরামিষের, তাকে তো আপনার অহংকার করে বলছেন যে মাংস আর মাছ খেয়ে দেখান, এ তো পরিচিত করা। এ তো কেউ যদি বলে মুসলমানদের গরুর মাংস খেয়ে দেখা হয়, যেমন প্ররোচনা দেওয়া, এটা তো অন্যায় প্ররোচনা দেওয়া। এই প্ররোচনা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে করি। এগুলো বন্ধ। কে কি খাবে না খাবে এর নিয়ে দিদি এত উচ্চ পাচ্ছ কেন? কাদের গরম খাওয়াচ্ছে, কাদেরকে ভয় দেখাচ্ছে এসব বলে? চালাকি হচ্ছে নাকি? এসব বন্ধ করুন, নোংরা পলিটিক্স বন্ধ করুন। এই পলিটিক্সের মধ্যে থেকে দুর্গন্ধ বেরো, প্রচুরের দুর্গন্ধ। বাংলা অনেক পচেছে, আর পচাবেন না প্লিজ। ধন্যবাদ।